সদা রামকৃষ্ণ গতপ্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 478। বলরাম বসু। ঠাকুরের শ্রীমুখ হইতে শোনা। একসময়ে ঠাকুরের শ্রী শ্রী চৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করা দেখিবার স্বাদ হইলে ভাবাবস্থায় তদ্দর্শন হয়। সে এক অদ্ভুত ব্যাপার। অসীম জনতা, হরিনামে উদ্দাম উন্মত্ততা, আর সেই উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গের উন্মাদন আকর্ষণ। সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যানের পঞ্চবটের দিক হইতে ঠাকুরের ঘরের সম্মুখ দিয়া অগ্রে চলিয়া যাইতে লাগিল। ঠাকুর বলিতেন, উহারই ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির অঙ্কিত ছিল, বলরামবাবুর ভক্তির জ্যোতিপূর্ণ স্নিগ্ধোজ্জ্বল মুখখানি তাহাদের অন্যতম। বলরামবাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাটিতে উপস্থিত হন, সেদিন ঠাকুর তাহাকে দেখিবা মাত্র চিনিয়াছিলেন, এই ব্যক্তি সেই লোক। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? কথামৃত অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 895। বসুজ মহাশয়ের কোঠারে জমিদারি ও শ্যামচাঁদ বিগ্রহের সেবা আছে। শ্রী বৃন্দাবনে কুঞ্জ ও শ্যামসুন্দরের সেবা আছে, এবং কলকাতার বাটিতেও জগন্নাথ দেবের বিগ্রহ ও সেবাদি আছে। বর্তমানে এই বিগ্রহ কোঠারে আছেন। ঠাকুর বলিতেন, বলরামের শুদ্ধ অন্ন। ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা ও অতিথি ফকিরের সেবা। ওর বাপ সব ত্যাগ করে শ্রী বৃন্দাবনে বসে হরিনাম করছে। ওর অন্ন আমি খুব খেতে পারি, মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায়। বাস্তবিক ঠাকুরের এত ভক্তের ভিতর বলরামবাবুর অন্নই, ভাত, তাহাকে বিশেষ প্রীতির সহিত ভোজন করিতে দেখিয়াছি। কলকাতায় ঠাকুর যেদিন প্রাতে আসিতেন, সেদিন মধ্যাহ্নভোজন বলরামের বাটিতেই হইত। ব্রাহ্মণ ভক্তদিগের বাটি ব্যতীত অপর কাহারও বাটিতে কোনোদিন অন্নগ্রহণ করিয়াছেন কিনা সন্দেহ। তবে অবশ্য নারায়ণ বা বিগ্রহাদির প্রসাদ হইলে অন্য কথা। সাধনকালে ঠাকুর একসময়ে জগদম্বার নিকট প্রার্থনা করিয়া বলেন, মা, আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। জগদম্বা তাহাকে দেখাইয়া দেন তাহার রসদ, অর্থাৎ খাদ্যাদি যোগাইবার নিমিত্ত 4 জন রসদদার প্রেরিত হইয়াছে। বলরামবাবুকে ঠাকুর তাহার রসদদার দিগের অন্যতম বলিয়া কখনো নির্দেশ করিয়াছেন এ কথা মনে হয় না, কিন্তু তাহার যে রূপ সেবাধিকার দেখিয়াছি, তাহা আমাদের নিকট অদ্ভুত বলিয়া বোধ হয়, এবং তাহা মথুরবাবু ভিন্ন অপর রসদদার দিগের সেবাধিকার অপেক্ষা কোনো অংশে ন্যূন নহে। বলরামবাবু যেদিন হইতে দক্ষিণেশ্বরে গিয়াছেন, সেই দিন হইতে ঠাকুরের অদর্শন দিন পর্যন্ত ঠাকুরের নিজের যাহা কিছু আহার্যের প্রয়োজন হইত, প্রায় সে সমস্তই যোগাইতেন। চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি, ভার্মিসেলি, টেপিওকা ইত্যাদি। প্রথম রসদদার মথুরানাথ শ্রী রামকৃষ্ণদেবের কলকাতায় প্রথম শুভাগমন হইতে সাধন অবস্থা শেষ হইয়া
কিছুকাল পর্যন্ত 14 বৎসর তাহার সেবায় নিযুক্ত ছিলেন। দ্বিতীয় 1.5 জনের ভিতর শম্ভুবাবু, মথুরবাবুর শরীরত্যাগের কিছু পর হইতে কেশব প্রমুখ কলকাতার ভক্ত সকলের ঠাকুরের নিকট যাইবার কিছু পূর্ব পর্যন্ত বাঁচিয়া থাকিয়া ঠাকুরের সেবা করিয়াছিলেন, এবং অর্ধ রসদদার সুরেশবাবু এই গ্রন্থে সুরেন্দ্রনাথ মিত্রের জীবনী দ্রষ্টব্য। শ্রীরামকৃষ্ণের অদর্শনের 6-7 বৎসর পূর্ব হইতে 4-5 বৎসর পর্যন্ত 4-5 বৎসর পর পর্যন্ত জীবিত থাকিয়া তাহার ও তদীয় সন্ন্যাসী ভক্তদিগের সেবা ও তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। আমাদের প্রসঙ্গোক্ত বলরামবাবু ও যে আমেরিকাবাসিনী মহিলা মিসেস সারা সি বুল শ্রী বিবেকানন্দ স্বামীজিকে বেলুড় মঠ স্থাপনে বিশেষ সহায়তা করেন, তাহারাই কি এই 1.5 জন? শ্রী রামকৃষ্ণদেব ও বিবেকানন্দ স্বামীজির অদর্শনে এই কথা এখন আর কে মীমাংসা করিবে? কথামৃত 4th ভাগে 320 থেকে 335 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 1013 5 জন রসদদারের উল্লেখ আছে। ইহারা সকলেই গৌরবর্ণ। প্রথমে সেজবাবু, তারপর শম্ভু মল্লিক, আর 3 জন সেবায়েত এখনো ঠিক হয় নাই। সুরেন্দ্র অনেকটা রসদদার বলে মনে হয়। 1316 বঙ্গাব্দে রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ চরিতে বলরামকে রসদদার বলা হইয়াছে। বলরামবাবুর দক্ষিণেশ্বরে যাওয়া পর্যন্ত প্রতি বৎসর রথের সময় ঠাকুরকে বাটিতে লইয়া আসেন। বাগবাজার রামকান্ত বসু স্ট্রিটে তাহার বাটি, অথবা তাহার ভ্রাতা কটকের প্রসিদ্ধ উকিল রায় হরিবল্লভ বসু বাহাদুরের বাটি। বলরামবাবু তাহার ভ্রাতার বাটিতেই থাকিতেন। বাটির নম্বর 57। এই 57 নং রামকান্ত বসু স্ট্রিট বাটিতে ঠাকুরের যে কতবার শুভাগমন হইয়াছে তাহা বলা যায় না। কত লোকই যে এখানে ঠাকুরকে দর্শন করিয়া ধন্য হইয়াছে তাহার ইয়ত্তা কে করিবে? দক্ষিণেশ্বরের কালীবাড়িকে ঠাকুর কখনো কখনো মা কালীর কেল্লা বলিয়া নির্দেশ করিতেন। কলকাতার বসুপাড়ার এই বাটিকে তাহার দ্বিতীয় কেল্লা বলিয়া নির্দেশ করিলে অত্যুক্তি হইবে না। ঠাকুর বলিতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। কর্তা গিন্নি হইতে বাটির ছোট ছোট মেয়েগুলি পর্যন্ত সকলেই ঠাকুরের ভক্ত। ভগবানের নাম না করিয়া জলগ্রহণ করে না, এবং পূজা পাঠ, সাধু সেবা, সদ্বিষয়ে দান প্রভৃতিতে সকলেরই সমান অনুরাগ। পূর্বেই বলিয়াছি, এই বাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল। কাজেই রথের সময় রথ টানাও হইত, কিন্তু সকলই ভক্তির ব্যাপার। বাহিরের আড়ম্বর কিছুই নাই। বাড়ি সাজানো, বাদ্যভাণ্ড, বাজে লোকের হুড়াহুড়ি, গোলমাল, দৌড়াদৌড়ি এসবের কিছুই নাই। ছোট একখানি রথ, বাহির বাটির দোতলায় চকমিলান বারান্দার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া টানা হইত। একদল কীর্তনিয়া আসিত, তাহারা সঙ্গে সঙ্গে কীর্তন করিত, আর ঠাকুর ও তাঁর ভক্তগণ ওই কীর্তনে যোগদান করিতেন। এই রূপে কয়েক ঘণ্টা কীর্তনের পর শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ দেওয়া হইত, এবং ঠাকুরের সেবা হইলে ভক্তেরা সকলে প্রসাদ পাইতেন। তারপর অনেক রাত্রে এই আনন্দের হাট ভাঙিত, এবং ভক্তেরা 2-4 জন ব্যতীত যে যার বাটিতে চলিয়া যাইতেন। লীলা প্রসঙ্গ 2য় ভাগ, গুরুভাব উত্তরার্ধ 141 পৃষ্ঠা। পরিচয়ের প্রথম অবস্থায় শ্রী রামকৃষ্ণ ও বলরামের একদিনের মিলনের যে চিত্র
কথামৃতকার অঙ্কিত করিয়াছেন। উহা যেরূপ চিত্তাকর্ষক, বলরামের আচরণও তদ্রূপ মনোমুগ্ধকর। ওই একটি ঘটনাতেই যেন পাই বলরামের চরিত্রের অনুপম অবদ্যোতনা। 1882 আগস্ট মাস। বিদ্যাসাগর ভবনে দীর্ঘ সময় ভগবৎ প্রসঙ্গে কাটাইয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গমনের জন্য ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্ত হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, তখনও চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। ফটকের কাছে পৌঁছিলে সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন মাত্র মাটিতে উষ্ণীর সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। তিনি উঠিলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। অতঃপর ঠাকুর মিষ্টভাষে নিরভিমান ও অনুগত ভক্তকে বিদায় দিয়া গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে চলিলেন। কথামৃত তৃতীয় ভাগ, 21-22 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 57। ইহার পরে আমরা বলরামের আর একবার সাক্ষাৎ পাই 1882 খ্রিস্টাব্দ 24 অক্টোবর দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণের কক্ষে। ওই দিন কথামৃতকার যদিও লিখিয়াছেন, বলরাম নূতন আসিতেছেন, তথাপি মনে রাখিতে হইবে যে তাহার যাতায়াত প্রকৃতপক্ষে আরম্ভ হয় ওই বৎসরের প্রারম্ভে কিংবা পূর্ব বৎসরের শেষে। ইহা কথামৃতেই উল্লিখিত আছে। প্রথম ভাগ, 6 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 5। তবে স্বকীয় বিনয় নম্র স্বভাববশত বলরাম দীর্ঘকাল গমনাগমন করিলেও সাধারণের দৃষ্টির বাহিরেই থাকিতেন। বস্তুত 1882 11 মার্চ ঠাকুরকে বলরাম ভবনে আনন্দোৎসব করিতে দেখিয়া এই কথারই সমর্থন পাই এবং ওই দিনই বলরামের আত্মগোপনেরও পরিচয় লাভ করি। ওই দিন কথামৃতকার লিখিয়াছেন, এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন, দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। পঞ্চম ভাগ, পৃষ্ঠা সংখ্যা 1, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা সংখ্যা 33। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।